তাহলে আজকে আমরা আলোচনা করব যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা হবে সেটাতে মোটামুটি কতগুলো ক্লাস হবে আর কোন স্টাইলে আমরা এগোবো বা কোন ধাপে কি কি করাবো। তো ফার্স্ট যে এখানে আমি একটা লিস্ট করছি ইআই দিয়ে, সেটা হলো প্রথম ধাপে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলি আর সফটওয়্যার ডেভেলপমেন্ট বলি। আমাদের ফার্স্ট স্টেজে এইচটিএমএল সিএসএস এটা শেখাই লাগবে, কারণ একটা ওয়েবসাইটের একটা ইন্টারফেস আছে, তাই না? ইন্টারফেসটা কি মকআপ, ইন্টারফেস মকআপ টেমপ্লেট ডিজাইন এগুলো হচ্ছে সিনোনিম, এগুলো কি সিনোনিম। হ্যাঁ, তাহলে এই যে আমি যদি ড্রিম আইটি গ্লোবাল ওপেন করি, এই যে আমরা যেটা চোখ দিয়ে দেখতেছি এটাই একটা ইন্টারফেস। এটার আরো একটা নাম কি টেমপ্লেট, আর একটা নাম কি ডিজাইন, আচ্ছা আর একটা নাম হচ্ছে মকআপ। এক একজন এক এক নামে এটাকে কল করে। তো এই যে ডিজাইনটা এটা হচ্ছে ওয়েবসাইটের, কিসের, এটা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট dreamITglobal.com। তো এটা যখন আমি লোড করলাম তখন কিন্তু এই মকআপটা দেখা যাচ্ছে। আবার যখন আমি একটা সফটওয়্যার ওপেন করব, সফটওয়্যার কি অনলাইন সফটওয়্যার, হ্যাঁ সিমরাশ, তাহলে একটা সফটওয়্যারেরও একটা মকআপ থাকে, টেমপ্লেট থাকে অথবা ডিজাইন থাকে। হ্যাঁ, তাহলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বলি বা মোবাইল অ্যাপ্লিকেশন বলি। মোবাইল অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ, মোবাইল অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ, যে অ্যাপগুলো আমরা বানাই, যে অ্যাপগুলো আমরা বানাই আচ্ছা সেই অ্যাপটাও তো একটা অ্যাপের একটা ইন্টারফেস আছে না? মোবাইলে আমরা যখন করি, সিম্পলি আমরা যখন একটা অ্যাপ্লিকেশন দেখি ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার, তো এইগুলোরও তো একটা ইন্টারফেস আছে, টেমপ্লেট বা মকআপ আছে, তাই না? এই মকআপটাই এইচটিএমএল এবং সিএসএস এ করা। বিশ্বের যত মকআপ আছে সবগুলো মকআপ কিসে করা, এইচটিএমএল এবং সিএসএস এ করা। এখন আমরা বলতে পারি যে ভাই অনেকেই তো পিএইচপি দিয়ে টেমপ্লেট বানাচ্ছে, পিএইচপি ওই এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতেছে, কি করতেছে কনভার্ট। আমরা যে ওয়েবসাইটই বানাই না কেন কন্ট্রোল ইউ প্রেস করব, করলে ওইটার এইচটিএমএল এবং সিএসএস টা দেখতে পারবো। অনেকেই বলে ভাই আমি তো পিএইচপি দিয়ে বানাচ্ছি না, আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে বানাচ্ছি। তুমি জাভা স্ক্রিপ্ট দিয়ে কোড করতেছো ঠিক আছে, কিন্তু জাভা স্ক্রিপ্ট ওই কোডটা আবার এইচটিএমএল সিএসএস এ কি কনভার্ট করে রেন্ডারটা, ফাইনাল যে রেন্ডার আমরা যখন একটা ওয়েব পেজ বানাই, হ্যাঁ সেটা ওয়েব পেজ বানানোর পরে সেটা সার্ভারে থাকে অথবা আমাদের লোকাল একটা হোস্টিং, লোকাল হোস্টিংটা কি লোকাল সার্ভার, হয় লোকাল সার্ভারে থাকে না হয় হোস্টিংয়ে থাকে। হোস্টিংটা হচ্ছে অনলাইন সার্ভার, হোস্টিংটা কি অনলাইন সার্ভার। এখন আমি ওই অনলাইন সার্ভার থেকে ওপেন করি, অর্থাৎ এটা আমার অনলাইন সার্ভারে আছে, হ্যাঁ, অথবা আমি লোকাল সার্ভার থেকে ওপেন করি। এটা অ্যাট ফার্স্ট এর যে কোডটা আছে, এই ড্রিম আইটির যে কোড আছে, এই কোডটা রেন্ডার হচ্ছে ব্রাউজারে। কোথায়? ব্রাউজার। ব্রাউজার আবার ওইটার রেন্ডারিংটা নেওয়ার পর একটা আউটপুট দিচ্ছে, কি দিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। হ্যাঁ, যেমন এইখানে আমি একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কোড করছি, গতকাল একটা ক্লায়েন্টের কাজের জন্য করতে হয়েছে আমাকে। তো যখন আমি এটা ওপেন করতেছি, এটা কোথায় ওপেন হচ্ছে, ব্রাউজারে ওপেন হচ্ছে। এই কোডটা আছে কিন্তু এই কোডটা রেন্ডার হচ্ছে ব্রাউজারে। ব্রাউজার আবার ওইটার রেন্ডারিংটা নিয়ে একটা আউটপুট দিচ্ছে, কি দিচ্ছে, ব্রাউজারের কাজে আউটপুট দেওয়া। ব্রাউজারের কাজ কি আউটপুট দেওয়া। হ্যাঁ, তো তাহলে এই যে দেখো, এই কোডটা যদি আমি আবার কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে এই কোডটা সে নিছে, এই কোডটা রেন্ডারিং নেওয়ার পরে সে এইরকম একটা আউটপুট শো করছে। আবার আমরা যদি ওই কোডটা চেক করি যে এর মধ্যে কি আছে, হ্যাঁ, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও হচ্ছে এইচটিএমএল সিএসএস বা পিএসপি, যে কোনো ফাইল এডিটর, যে কোনো কি ফাইল এডিটর। হ্যাঁ, তাহলে এই যে দেখো এই কোডটা এখানে 140 লাইনের কোড। কত লাইনের কোড? ডক টাইপ এইচটিএমএল তে শুরু হয়েছে, এইচটিএমএল তে কি হয়েছে
শেষ হয়েছে। হ্যাঁ, আবার আমরা যদি কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে এইখানে আমরা 140 লাইনই দেখতে পারবো। ওই কোড আর এই কোড সেম। সো আমরা রিয়াক্ট জেএস বলো, নোড জেএস বলো, পিএসপি বলো, পাইথন বলো, যে ল্যাঙ্গুয়েজই প্রোগ্রামিং করুক না কেন, ওইটা এইচটিএমএল এবং সিএসএস এ কনভার্ট হয়। মকআপটা আমাদের এইচটিএমএল এবং সিএসএস ই করতে হবে, এটা ছাড়া কোনো ওয়ে নাই। আচ্ছা, কিন্তু অনেক সময় পিএসপি দিয়েও করা যায়, জাভা স্ক্রিপ্ট দিয়েও করা যায়, সেখানে এইচটিএমএল এর খুব একটা প্রয়োজন নাই। তুমি র পিএসপি করবা, র জাভা স্ক্রিপ্ট করবা, তারপরও একটা ফাংশন লিখবা, সেই ফাংশনের মাধ্যমে তোমার একটা আউটপুট দেখা যাবে, একটা টেক্সট বা একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা যে কোনো আউটপুট দেখা যাবে। ওই ফাংশনটা ওটা এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করে দিচ্ছে, তাই না? ওটা ওখানে ওর সিস্টেম করাই আছে। আচ্ছা, তো ফাইনাল যে আউটপুটটা এটা এইচটিএমএল এ হবে, এবং ফাইনাল যে ইনপুটটা ব্রাউজার নেবে রেন্ডারিংটা, এটাও এইচটিএমএল এবং সিএসএস। ঠিক আছে কি? এই আচ্ছা, তাহলে এইচটিএমএল এবং সিএসএস এটা আমাদের শিখতেই হবে। যদি আমরা এটা না জানি, এটা হচ্ছে ভিত্তি। ভিত্তি যদি দুর্বল হয়, ভিত্তি তোমার দিছো একতলা আর ওর উপরে 4 তলা করছো, তাহলে কি হবে? তো তুমি এইচটিএমএল সিএসএস না শিখেই পিএসপি, জাভা স্ক্রিপ্ট, পাইথন, নেক্সট জেএস, নোড জেএস এগুলো শিখতেছো, বা রিয়াক্ট জেএস। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার কি ভেঙে তুমি পড়ে যাবা, আবার তোমাকে ব্যাকে আসতে হবে, ব্যাকে এসে আবার এইচটিএমএল এবং সিএসএস শিখতে হবে। সো শিডিউলটা, কোর্স শিডিউলটা ওইভাবেই আমি সাজাইছি। ফার্স্ট যে পার্টগুলো এগুলো সবই এইচটিএমএল সিএসএস। ঠিক আছে কি? যদিও আমরা 60টা ক্লাস লিস্ট করছি, কিন্তু আমার মনে হয় 100টা ক্লাসেও হবে না। তোমাদের ইয়াতে লিস্ট করছিলাম 53টা ক্লাস, 53টা ক্লাস অলরেডি হয়ে গেছে মনে হয়। তারপরেও এখনো 1-2 মাস নেওয়া লাগবে। হ্যাঁ, আর এই যে এইচটিএমএল এর 8টা না, আমরা এখানে 10টা থেকে 12টা নিব। কিন্তু এটা হচ্ছে একটা কোর্সের আমাদের মানে ফিচার বা দেখা যাচ্ছে শিডিউল। হ্যাঁ, এই অনুযায়ী আমরা এগোবো। হ্যাঁ, তারপরে এইচটিএমএল সিএসএস এর পরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাব। কোথায় যাব? ওয়ার্ডপ্রেসে এই জন্যই যাব যে যাতে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি। গোটা বিশ্বের অলমোস্ট দেখি, আমরা গুগল করে দেখি। হ্যাঁ, হাউ মেনি সাইটস আর বিল্ট ইন ওয়ার্ডপ্রেস ইন দ্য হোল ওয়ার্ল্ড। আচ্ছা, 835 মিলিয়ন, প্রায় 43%। তাহলে 100টা ওয়েবসাইট যদি থাকে, 43টা ওয়েবসাইটই এভারেজে ওয়ার্ডপ্রেসে করা। কিসে করা? এখনো আমার আমার প্রায় 1-150 ক্লায়েন্ট আছে। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের প্রতি মাসেই আলহামদুলিল্লাহ 2-4টা ক্লায়েন্ট মেসেজ দেয়, সবই ওয়ার্ডপ্রেস। আর আমরা যেগুলোকে বলি যে তুমি কি ফার্স্ট ওয়েবসাইট চাও হ্যান ত্যান, বা আর একটু ডাইনামিক চাও কিনা, তখন আমরাই কনভার্ট করে দেখা যাচ্ছে রিয়াক্ট বা নোড জেএস এ বানায় দিই। বা বর্তমানে সব থেকে পপুলার ফ্রেমওয়ার্ক আমার জানা মতে, ওয়ার্ডপ্রেসের থেকেও পপুলার, সেটা হলো রিয়াক্ট, নোড আর নেক্সট জেএস। কারণ এই যে এই সাইটটা আমি রিয়াক্ট দিয়ে বানাইছি। হ্যাঁ, লাইফ ফাইন্ডার। আচ্ছা, এই সাইট রিয়াক্ট দিয়ে সাইট বানালে কি হবে? এর কোনো রাউট নাই, আমরা একটা ক্লিক করব, ওই ক্লিকে এ ওপেন হবে। ওই ক্লিকে কি হবে? যদি ব্লগে ক্লিক করি, একটা শুধু ক্লিক করেই ওপেন হবে, কোনো রাউট নেই, কোনো রিলোড টিলোড এগুলো নিচ্ছে না। ঠিক আছে কি? আবার যদি নিউজে ক্লিক করি, শুধু মানে 1 সেকেন্ডেরও কম সময়ে লোড নিচ্ছে। এই জন্য আমরা হচ্ছে ক্লায়েন্টকে বলি যে আপনি রিয়াক্ট বা নেক্সট জেএস সাইট নেন। হ্যাঁ, আবার যদি এখানে যে ফাইন্ডে ক্লিক করি, তাহলে দেখো শুধু একটা ক্লিক করা মাত্রই ওপেন হচ্ছে, তাই না? এখানে যদি ক্লিক করি, ওয়ান ক্লিকে ওপেন হচ্ছে। 1 সেকেন্ডকে কয়েক ভাগ করলে যে সময়টা, এই সময়ের মধ্যে সেই সাইটটা ওপেন হচ্ছে, তাই না? আমি কিন্তু এইচটিএমএল কোড করি নাই, এখানে জেএসএক্স নামের একটা কোড বলে, ওইটা করছি। কিন্তু ওই জেএসএক্সটা আবার এইচটিএমএল এই কনভার্ট হয়েছে ফাইনাল স্টেজে এসে। এটা হচ্ছে আমার এইচটিএমএল। হ্যাঁ, এটা কি? এটা আমার এইচটিএমএল। আচ্ছা, তো মোটামুটি সব থেকে হাই ইন ডিমান্ড আমার জানা মতে এটা হলো রিয়াক্ট আর হচ্ছে নেক্সট জেএস।
এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ড হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড আমরা যেটা ডিজাইন চোখ দিয়ে দেখতেছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কি, যেটা দেখা যায় না। ব্যাক এন্ড হচ্ছে যে আমরা একটা কন্ট্রাক্ট ফর্মে গেলাম, গিয়ে একটা ফর্ম সাবমিট করলাম, কি ফর্ম একটা সাবমিট করলাম, এই সাবমিট করার পরে একটা মেসেজ আমার কাছেও আসবে, যে সাবমিট করলো তার কাছেও একটা মেসেজ যাবে। তাহলে এটা কি দেখা গেল ব্যাক এন্ডে একটা ক্রিয়া ঘটলো, কি ঘটলো, একটা ফাংশনালিটি অথবা ক্রিয়া ঘটলো। এটাকে বলা হচ্ছে ব্যাক এন্ড পার্ট। কি পার্ট? ব্যাক এন্ড পার্ট। হ্যাঁ, ব্যাক এন্ড পার্টটা সাধারণত দেখা যায় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্যাক এন্ড পার্টের কাজ দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্যাক এন্ড পার্টের কাজ কি দেখা যায় না। আচ্ছা, যেমন ওই যে অ্যানিমেশনের যে কাজগুলো ব্যাক এন্ড পার্ট দিয়ে করা, ওগুলো দেখা যায়, ওগুলো কি দেখা যায়। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ব্যাক এন্ড পার্টের কাজ যেগুলো ডেটাবেজ রিলেটেড, কি রিলেটেড, যেগুলো ডেটাবেজ রিলেটেড, সেই কাজগুলো দেখা যায় না। অর্থাৎ এই যে ফর্মটা আমি সাবমিট করব, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কোম্পানি, এই ডেটাগুলো তো একটা ডেটাবেজে যাবে, আগে একটা ডেটাবেজে যাবে, ওই ডেটাবেজ আবার কি করবে, ইমেইল করবে আমার কাছে। কার কাছে? আমার কাছে একটা কপি দিবে, আবার যে সেন্ড করলো তার কাছে আরেক ধরনের একটা কপি দিবে। আমার কাছে একটা কপি দিবে কি, তোমার সঙ্গে অমুক ব্যক্তি যোগাযোগ করছে, এটা হলো তার মেসেজ, তাই না? আর তোমার কাছে যে মেসেজটা দিবা যাবে, সেটা হলো তুমি ড্রিম আইটি গ্লোবালের সঙ্গে যোগাযোগ করছো, কিছুদিন অপেক্ষা করো, আমাদের এজেন্ট তোমার সঙ্গে কি যোগাযোগ করবে। তাহলে দুইজনের কাছে দুটো মেসেজ ডেটাবেস থেকে অটোমেটিক্যালি সেন্ড হলো। তাহলে এই ডেটাবেজের যে অপারেশনাল কাজগুলো, এগুলো দেখা যায় না। আবার কিছু ব্যাকএন্ডের কাজ দেখা যায়, সেগুলো হচ্ছে ওই যে অ্যানিমেশনের যে কাজগুলো, সেগুলো কি দেখা যাচ্ছে। অ্যানিমেশনের অনেক কাজ ব্যাকএন্ডে করা। আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইন বলি আর সফটওয়্যার ডেভেলপমেন্ট বলি, হ্যাঁ, বা ওয়েব ডেভেলপমেন্ট, এর দুইটা পার্ট, একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা কি ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ডটা আমাদের এইচটিএমএল সিএসএস এই করতে হবে। হ্যাঁ, এখন আমি জেএসএক্স দিয়ে করি, পিএসপি দিয়ে করি, জাভাস্ক্রিপ্ট দিয়ে করি, এগুলো আবার ওই এইচটিএমএল সিএসএস এই কনভার্ট হয়। এইচটিএমএল সিএসএস এ কি হয়, কনভার্ট হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই এইচটিএমএল শেখার পরপরই আমরা ওয়ার্ডপ্রেস এই জন্যই শিখবো, যাতে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি। কি করতে পারি? আর যেহেতু ওয়ার্ডপ্রেসের এখনো 43% সাইট ওয়ার্ডপ্রেসে করা, তাহলে এটা অনেক ডিমান্ড আছে, কিন্তু আস্তে আস্তে এটার ডিমান্ড কমতেছে, রিয়াক্টের ডিমান্ড বাড়তেছে, রিয়াক্ট আর নেক্সট জেএস এর ডিমান্ড বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু বাড়তেছে, ইন ফিউচারে 5 বছর পরে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের এই চাহিদাটা নাও থাকতে পারে, তাই না? এই জন্য দেখা যাচ্ছে আমি যেগুলো শেখাচ্ছি, এগুলোতে ইনশাল্লাহ তোমাদের বসে থাকতে হবে না বা বেকার পড়ে থাকতে হবে না। হ্যাঁ, এগুলো দিয়ে তোমরা কাজ পাবে। তুমি যে লারাভেল শিখছো, লারাভেলও ডাউন খাচ্ছে, কারণ ওই যেগুলো পিএসপি বেসড যেগুলো ফ্রেমওয়ার্ক, লারাভেলটা হচ্ছে পিএসপি বেসড, পিএসপি বেসড ফ্রেমওয়ার্ক লারাভেল, তারপরে ড্রুপাল, ম্যাজেন্টো, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এই যে ফ্রেমওয়ার্কগুলো, হ্যাঁ, এই ফ্রেমওয়ার্কগুলো ডাউন আস্তে আস্তে স্লো হচ্ছে, স্লো হয়ে মানুষ ওই রিয়াক্ট আর নোড জেএসে যাচ্ছে। নোড জেএস দিয়ে ব্যাক এন্ড করা হয়, রিয়াক্ট দিয়ে ফ্রন্ট এন্ড করা হয়। আর নেক্সট জেএস, ওইটাও রিয়াক্টের মতোই, শুধু ওইটা দিয়ে এসিও করা যায়। কি করা যায়? এসিও, আর ওখানে লেটেস্ট কিছু ফিচার সাপোর্ট আছে, কিন্তু রিয়াক্ট আর নেক্সট জেএস সেম। আচ্ছা, যেহেতু দেখা যাচ্ছে যে আমার কয়েক গুণ, সবাই তো আমরা আসছি, অনলাইনে কেউ নাই, আমার কয়েক গুণ ফাস্ট হচ্ছে রিয়াক্ট আর নেক্সট জেএস এর কোনো রাউট নাই। রাউট মানে হচ্ছে আমরা যখন একটা কোড সেন্ড করতেছি ব্রাউজারের কাছে, এই কোডটা যখন ব্রাউজারের কাছে সেন্ড করতেছি, তখন এই কোডটা রেন্ডারিং হয় একটা মেথডের মাধ্যমে। সেই মেথডটার নাম হচ্ছে এইচটিটিপিএস অথবা এইচটিটিপি, এইচটিটিপি অথবা যদি এসএসএল থাকে তাহলে এইচটিটিপিএস। আচ্ছা, এই মেথডটাকে বলা হচ্ছে রাউট, অর্থাৎ আগে ওই মেথডের কাছে যায় কোডটা, ওই মেথডের কাছে কি আগে যায়, অর্থাৎ এই মেথডের মাধ্যমে ব্রাউজার কি, ব্রাউজার কোডটা নিয়ে রেন্ডারিং করতেছে। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কি ব্যাপার? সময়। কিন্তু এই মেথডটা রিয়াক্টে কাজ করে না।
অর্থাৎ রিয়াক্টের কোনো রাউট নাই, সরাসরি তুমি যেটা কোড দিচ্ছ সেটাই সে শো করতেছে। তাহলে কয়েক গুণ ফাস্ট হচ্ছে। দেখা যাচ্ছে 1 সেকেন্ডেরও কম সময়ে একটা ওয়েবসাইট লোড নিচ্ছে। তো মানুষ কি আর ওয়ার্ডপ্রেসে সাইট বানাবে, লারাভেলে বানাবে, ড্রুপালে বানাবে? বানাবে না। সো আমি গত যে কোর্সটা করাইছি সেটাতে শিখাইছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস, থিম ডেভেলপমেন্ট, প্লাগইন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বলে ভাই কাজ পাইতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তো পরে আমি চিন্তা করলাম কোথায় জানিছিলাম তো সমস্যা হচ্ছে। তো তখন আমি রিসার্চ করলাম যে আসলে কি শেখানো যায়। হ্যাঁ, রিসার্চ করে দেখলাম যে আসলে আমি তো রিয়াক্ট আর নোড জেএস টুকটাক জানি, তো এটা আর একটু শিখি। শিখে আমি নিজেও কাজ করা শুরু করলাম আর নিয়ত করছি যে আসলে যে জিনিসগুলো শিখে ছেলেপেলের বসে থাকা লাগতে পারে সেই জিনিসগুলো শেখাবো না। একটা রিয়াক্ট আর নোড জেএস এর কোর্স ঢাকাতে সর্বনিম্ন রেট হচ্ছে 20,000 টাকা। সর্বনিম্ন রেট কত? রিক্তা আসো। আচ্ছা, প্রথম আমরা শিডিউল ছাড়াই আলোচনা করতেছি, কারণ একটু অনেক কিছু বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, একটু যদি ডিসকাশন না করে এগোই তাহলে মনে হবে যে অতিরিক্ত প্রফেশনাল হলে সমস্যা। আচ্ছা, সো আমরা অনেকটা রিসার্চ করছি যে আসলে কোন দিকে যাওয়া যায়। ওয়ার্ডপ্রেসের ডিমান্ড যেহেতু আরো মনে হয় বছর দশেক খুব ডিমান্ড থাকবে ওয়ার্ডপ্রেসের, তারপরে দেখা যাচ্ছে রিয়াক্ট, নোড জেএস এগুলো ফিল্ডে চলে আসবে। ঠিক আছে, কি এই মোটামুটি জাভাস্ক্রিপ্টটা এখন রাজত্ব করতেছে। আমরা যখন শুরু করছি তখন এইচটিএমএল দিয়েও সাইট বানাইছি, বানায় একটা এইচটিএমএল এর পেজ বানায় $50 $100 পর্যন্ত নিছি। যখন এসইও শুরু করছি আমরা, হ্যাঁ, তখন আমরা শুধু ডিরেক্টরি সাবমিশন করছি, র‍্যাঙ্ক হয়েছে। কি হয়েছে? ডিরেক্টরি সাবমিশন করে র‍্যাঙ্ক হয়েছে। আচ্ছা, এখন আর ডিরেক্টরি অতটা চলে না। ডিরেক্টরি চলে ওই যে লোকাল ডিরেক্টরি যেটা, সেটা চলে। হ্যাঁ, সেটা আজ থেকে প্রায় 12 বছর আগে আমি শুরু করছি, প্রায় 12-13 সালে। এটা বলার কারণ হচ্ছে যে আমরা যুগের সঙ্গে আপডেটেড থাকবো। কি থাকবো? আমি পিএসপি পারতাম, জাভাস্ক্রিপ্ট পারতাম, তাহলে ওই জাভাস্ক্রিপ্টেরই হচ্ছে এগুলো ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট জেএস, নোড জেএস, নেক্সট জেএস, মানে জাভাস্ক্রিপ্ট থেকেই ভেঙে এগুলো করা হয়েছে। তাহলে এগুলো আমি পারবো না? জাস্ট একটু মানে দেখা যাচ্ছে যে 15 দিনের মতো কিছু কোর্স দেখছি, দেখে আমি একা একাই রিয়াক্টে আবার চলে আসছি। কোনো টিচারের প্রয়োজন হয় নাই, আলহামদুলিল্লাহ। আমি একাই পারছি, একাই সাইট বানাচ্ছি, বিকজ আমি পিএসপি আর জাভাস্ক্রিপ্ট আগে থেকেই জানতাম। তো পিএসপি আর জাভাস্ক্রিপ্ট এগুলোকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কি প্রোগ্রামিং? পিএসপির হচ্ছে দুইটা প্রোগ্রামিং আছে, একটা হলো প্রসিডিউরাল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, সো পিএসপি দিয়েও এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। পিএসপি দিয়ে ফ্রন্ট এন্ডও করা যায়, ব্যাক এন্ডও করা যায়। জাভাস্ক্রিপ্ট দিয়েও ফ্রন্ট এন্ডও করা যায়, ব্যাক এন্ডও করা যায়। এখন জাভাস্ক্রিপ্টকে ভেঙে এগুলোতে মানে পিএসপির অনেক রেস্ট্রিকশন আছে। যেমন আমি যদি একটা ক্যালকুলেটর বানাতে যাই, তো ওই ক্যালকুলেটরটা বানাইতে দেখা যাচ্ছে অনেক ক্রিটিক্যাল একটা ক্যালকুলেটর, আমার পিএসপিতে বানাতে সময় লাগবে 2 মাস। আর ওই সেম ক্যালকুলেটরটা যদি আমি জাভাস্ক্রিপ্টে বানাই আমার সময় লাগবে 7 দিন, কারণ জাভাস্ক্রিপ্টে বিল্ড ইন অনেক কিছু করাই আছে। তো এই জন্য পিএসপির অনেক সমস্যা আছে। পিএসপি থেকে এগুলো ভেঙে ভেঙে দেখা যাচ্ছে যে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল হচ্ছে সি। কি ছিল? সি। এটাকে আবার ভেঙে আসলো হচ্ছে সি প্লাস, তারপরে আসলো সি প্লাস প্লাস, তারপরে সি প্লাস প্লাস এর পরেই আসছে পিএসপি। কি আসছে? পিএসপি আসছে। এই পিএসপি থেকেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি। কিন্তু তারপরেও পিএসপি দেখা যাচ্ছে যে এটা অনেক ব্যাকডেটেড। কি? ব্যাকডেটেড। ব্যাকডেটেড এই জন্য আমি পিএসপিতে সবই করতে পারবো, কিন্তু একই সফটওয়্যার আমার সময় লাগতেছে 2 মাস, ওই সফটওয়্যারটা আমি যদি জাভাস্ক্রিপ্টে বানাই আমার সময় লাগতেছে 7 দিন। তাহলে এই জন্য মানুষ আর পিএসপি ইউজ করতেছে না। আচ্ছা, তারপরেও লাইটটা অফ করো। আচ্ছা, তারপরেও পিএসপির আমরা বেসিক আইডিয়াটা এই জন্যই নিব, কারণ ওয়ার্ডপ্রেসটা পিএসপি দিয়ে তৈরি।
গোটা বিশ্বে 43% সাইট এখনো ওয়ার্ডপ্রেসে করা, মানে এটা বোঝো ওয়ার্ডপ্রেসের কি হিউজ জব আছে। তাহলে এই যে তুমি যে লারাভেল শিখছো, লারাভেলটা পিএসপি তে করা, আর সব থেকে ফ্রেমওয়ার্ক বেশি হচ্ছে পিএসপি। আচ্ছা, ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে কোডিং ছাড়াই যেটাতে ওয়েবসাইট বানানো যায়। কোডিং ছাড়াই যেটাতে কি সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এখন অধিকাংশ ফ্রেমওয়ার্ক যেহেতু পিএসপি দিয়ে করা, তো সেগুলোতে থিম আছে, প্লাগ ইন আছে। আমি এমনও প্লাগ ইন বানাইছি, এক প্লাগ ইন বানায় 7-8 লাখ টাকা ইনকাম করছি। এখনো আমার প্লাগ ইন বানাতে হয়। তাহলে এই অপরচুনিটি গুলো আমরা ছাড়বো না, এই জন্য আমাদের পিএসপি শেখার প্রয়োজন আছে। ঠিক আছে। আর অনেকেই জাভা স্ক্রিপ্ট শিখে পিএসপি শেখে, কিন্তু আমি হচ্ছে পিএসপি শিখে জাভা স্ক্রিপ্ট শিখছি। এটাই হচ্ছে রাইট ওয়ে, কারণ জাভা স্ক্রিপ্টটা আসছে পিএসপি থেকে। কই থেকে? হ্যাঁ, এই জন্য শিডিউলটা আমরা ওইভাবে করছি। ওয়ার্ডপ্রেসের পরেই আবার নিয়ে এসছি পিএসপি। কি নিয়ে আসছি? কারণ পিএসপি থেকেই যেহেতু সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি, পিএসপির পরে আমরা শিখবো হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্টের যে রিয়াক্ট আছে, হ্যাঁ, তারপরে রিয়াক্ট ডোম আছে, ই6 ফরম্যাট আছে, তারপরে হচ্ছে প্রোপ আছে, হ্যাঁ, জেএসএক্স আছে, তারপরে যে ইভেন্ট হ্যান্ডেলিং আছে, হ্যাঁ, ফর্ম হ্যান্ডেলিং আছে, এই জিনিসগুলোর নেভিগেশন আছে, এপিআই আছে। এই জিনিসগুলো শেখার পরে জাভা স্ক্রিপ্টের এগুলো এগুলো হচ্ছে এগুলোতে ফ্রন্ট এন্ড করা হয়। কি করা হয়? ফ্রন্ট এন্ড। তাহলে আগে ফ্রন্ট এন্ড, তারপরে ব্যাক এন্ড, তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো শিখবো ব্যাক এন্ড। কি শিখবো? ব্যাক এন্ড। আগে তো ফ্রন্ট এন্ড, তাই না? আগে ইন্টারফেস। ফাংশনালিটিটা কার উপর অ্যাপ্লাই হয়? ইন্টারফেসের ওপর না? আমার যদি এই ইন্টারফেসটাই না থাকতো, সিমরাশে যাই না? আচ্ছা, এইখানে সিমরাশে একটা সার্চ ফাংশনালিটি আছে। আমি কোনো ডোমেইন দিয়ে সার্চ দিলে আমার ডোমেইনের ওভারভিউ সে দেখায় দিচ্ছে। এটা একটা ফাংশনালিটি, এটা একটা ব্যাক এন্ড পার্ট। কি পার্ট? কিন্তু আমার যদি এই সার্চের যে লেআউটটা, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। যদি ফ্রন্ট এন্ডই না থাকে, তাহলে ব্যাক এন্ডের অ্যাপ্লাই কোথায় হবে? সো আগে ফ্রন্ট এন্ড। আগে কি? ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে আগে লেআউট। এই লেআউটের উপরেই ফাংশনালিটিটা অ্যাপ্লাই হয়। আমার ইউজার কোথায় ক্লিক করতেছে, ওখান থেকে আবার কোথায় যাচ্ছে, ওখান থেকে কিছু ডেটা সে দিচ্ছে, ইনপুট। এই ডেটাগুলো আবার কি ডেটাবেস নিচ্ছে, নিয়ে দেখা যাচ্ছে ওই ডেটাগুলো আবার প্রসেস করে আর এক জায়গায় শো হচ্ছে। এগুলো হচ্ছে ব্যাক এন্ডের কাজ। হ্যাঁ, আমরা যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এটার থেকে অনেক বড় একটা চ্যাপ্টার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো এখানে ওই ডিজিটাল মার্কেটিং এ যেমন ফাঁকিবাজি করছি, ক্লাস করি নাই, আজকে ওখানে কালকে সেখানে বন্ধুর বাড়িতে, ওরকম করলে হবে না। এরা অলরেডি অনেক কিছু জানে। এই যে এই আরাফাত, এই লারাবেল জানে, হ্যাঁ, লারাবেল দিয়ে অনেক সুন্দর সুন্দর সাইট তৈরি করছে, তারপরও শিখতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পার্টটা দিয়ে আবার ব্যাকএন্ড করা হয়। কি করা হয়? এই যে নোট জেএস দিয়ে কি করা হয়? ব্যাকএন্ড করা হয়। হ্যাঁ, আবার এই পার্টটা দিয়ে দেখা যাচ্ছে নেক্সট জেএস দিয়ে ফ্রন্ট এন্ড করা হয়। আবার পাইথন দিয়ে ব্যাকএন্ড করা হয়। কি করা হয়? পাইথন দিয়ে ব্যাকএন্ড করা যায়, ফ্রন্ট এন্ডও করা যায়। কিছু কিছু আবার ল্যাঙ্গুয়েজ আছে, পিএসপি, জাভা স্ক্রিপ্ট বা পাইথন, এগুলোতে দুইটাই করা যায়। ঠিক আছে কি? এই তো তাহলে গতানুগতিক এটা হলো আমাদের সিলেবাস।